সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করি। কোনো ইনফরমেশনের দরকার পড়লে ইন্টারনেটে আমরা সার্চ করি। এরকমভাবে ইন্টারনেটে বিভিন্ন জিনিসপত্রে সার্চ করতে করতে বা ইন্টারনেটে রিসার্চ করতে করতে আমরা প্রায় সকলেই কোনো না কোনো সময় একটি শব্দের সাথে খুব পরিচিত। সেটি হচ্ছে ডার্ক ওয়েব, মানে আমাদের এই ইন্টারনেটের দুনিয়ার অন্ধকার জগৎ, যেটি জানার পর আমাদের অনেকের মনেই বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়, বিভিন্ন কৌতূহলের জন্ম নেয়। সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি এই ডার্ক ওয়েব কী এবং এই ডার্ক ওয়েব আমাদের যে ব্যবহৃত ইন্টারনেট তার থেকে ঠিক কতটা আলাদা। নমস্কার বন্ধুরা, আমার নাম সুহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ডার্ক ওয়েবের সম্বন্ধে। বন্ধুরা, সাধারণত আমরা ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশন সার্চ করি, ধরুন আপনি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে বা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা বা কোনো ব্রাউজারের থ্রু যখন কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো ইনফরমেশন সার্চ করছেন, আপনার সামনে প্রচুর রেজাল্ট আসে, প্রচুর ওয়েবসাইট আছে, যেখানে আমাদের পছন্দ মতো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে থেকে বিভিন্ন ইনফরমেশন জেনে নিই। এখানে যে ওয়েবসাইটগুলি থেকে আমরা ইনফরমেশন জানছি, সেই ওয়েবসাইটটি কারা বানিয়েছে, তার ডেভেলপারকে, তার যে ডেটাবেস সেটি কোথায় স্টোর করা আছে এবং সেই ওয়েবসাইটটি কোন ডিভাইস থেকে বা কোন আইপি অ্যাড্রেস থেকে হোস্ট করা হচ্ছে সেটি আমরা সকলেই জানতে পারি। এবং আমরা যে সার্চ করছি, আমরা কে সার্চ করছি তারও যে আইপি অ্যাড্রেস, আমাদের কম্পিউটার বা মোবাইল ডিভাইসগুলির যে আইপি অ্যাড্রেস, সেগুলোই কিন্তু যদি কেউ চায় কোনো রিসার্চের কারণে বা কোনো ইনভেস্টিগেশনের কারণে খুব সহজেই জানতে পারে। কিন্তু এই যে ডার্ক ওয়েব, এটি সম্পূর্ণভাবে অপারেট হয় আনঅনিমাসলি, মানে এর কোনো পরিচয় থাকে না। মানে যেখানে আপনি যে সমস্ত ওয়েবসাইটগুলি পাবেন, সেই ওয়েবসাইটগুলির মালিককে, কে হোস্ট করছে, কোথায় ডেটা স্টোর করা আছে সেটিও জানতে পারবেন না। আর আপনি যখন ডার্ক ওয়েবে ভিজিট করছেন, আপনারও যে পরিচয় সেটিও আনঅনিমাস থাকে, মানে আপনার কোনো পরিচিতি থাকে না, জানা যায় না যে কোন ডিভাইস থেকে সার্চ করা হচ্ছে এবং কি সার্চ করছে বা কে সার্চ করছে, এই সমস্ত কিচ্ছু জানা যায় না। এইখানে ডার্ক ওয়েব এই শব্দটি থেকেই আপনারা বুঝতে পারছেন যে এটি একটি অন্ধকার জগৎ, মানে এখানে সব কিছুই কোনো নিশ্চিন্তা নেই বা সব কিছুই কোনো পরিচয় নেই। এখানে ডার্ক ওয়েবের যদি আমরা সূত্রপাতের কথায় চলে আসি, 1969-এ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর, যার নাম হচ্ছে লেন ক্লেনরক, এই প্রফেসর এবং তার টিম প্রথম আবিষ্কার করে কম্পিউটার টু কম্পিউটার কীভাবে মেসেজ পাঠানো যায়। যেমন আজকের দিনে আমরা ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে মেসেজ পাঠাই, সেই সময় এটি ছিল একদম নতুন। এটি আবিষ্কার করার পর আপনারা জানলে অবাক হবেন যে সবার প্রথম ইন্টারনেটে যে অনলাইন মানি ট্রানজ্যাকশন বা অনলাইন পারচেস, সেটি হয় কিন্তু 1970 সালে, যেটি ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ স্ট্যানফোর্ডের দুটি স্টুডেন্টের মধ্যে ড্রাগসের ডিল, মানে সেখানে ড্রাগস কেনার জন্য প্রথমেই অনলাইন ট্রানজ্যাকশন হয়েছিল। তখন কিন্তু আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, সেখানে কোনো ধরনের অনলাইন শপিং ওয়েবসাইট বা এরকম কোনো ট্রানজ্যাকশনের প্রসিডিওর ছিল না। সুতরাং বুঝতেই পারছেন এই ডার্ক ওয়েব হচ্ছে অনেকটা অ্যাডভান্স এবং এই ডার্ক ওয়েব অপারেট করে কিন্তু হ্যাকাররা, যে কারণেই সব কিছু অ্যানোনিমাস থাকে। এবং এই যে ডার্ক ওয়েব, তার যে ওয়েবসাইটগুলি হয়, আমরা যে ওয়েবসাইটগুলি দেখি খুব ডাইনামিক, খুব সাজানো গোছানো ওয়েবসাইটগুলি হয়, অর্গানাইজড হয়। কিন্তু ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলি, সেগুলো সিম্পল পেজ হয়, সেরকম কোনো ডিজাইন থাকে না। তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটগুলি নির্দিষ্ট পারপাসের জন্য বানানো হয় এবং এই ওয়েবসাইটগুলির কোনো নিশ্চয়তা নেই, আজকে এই ওয়েবসাইটটি আছে এবং কালকে হয়তো ওয়েবসাইটটি নেই। এবং যে ওয়েবসাইটটি বানাচ্ছে হয়তো কোনো সিঙ্গেল মানুষ বানাচ্ছে, কোনো ডেভেলপার টিম বানাচ্ছে না। যেহেতু সব কিছু সিক্রেসি রাখতে হয়, সেহেতু এই ওয়েবসাইটগুলি কিন্তু অতটা দেখতে ভালো হয় না। এবং এই যে ওয়েবসাইটগুলির মধ্যে কি কাজ হয় যদি আমরা জানতে চাই, আমরা মাঝে মধ্যেই শুনি যে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, যেখান থেকে ডেটাবেস চুরি করে নেওয়া হয়েছে, বা অনেক সময় আমরা শুনি বিভিন্ন মিউজিয়াম থেকে বা বিভিন্ন স্টোর রুম থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি গেছে। এই যে সমস্ত জিনিস, এই জিনিসপত্রগুলো চুরি যাওয়ার পর এর একটি নির্দিষ্ট ব্যবহার আছে। যেমন যে সমস্ত ফ্রড কল আমরা রিসিভ করি, যারা আমাদের ফোন নাম্বার পায় বা আমাদের ডেবিট কার্ডের ডিটেলস পায়, এগুলি কোনো না কোনোভাবে ব্যাংকের ডেটাবেস থেকে চুরি যায়। তারপর সেই যে ইনফরমেশনগুলি, এগুলি একটি নির্দিষ্ট পয়সার মাধ্যমে আর নির্দিষ্ট মূল্যে এগুলো ডার্ক ওয়েবে বিক্রি হয়। বা ধরুন অনেক সময় আমরা ইল্লিগাল পাসপোর্ট দেখি বা ইল্লিগাল আইডেন্টিটি কার্ড দেখি। এই সমস্ত জিনিস কিন্তু ডার্ক ওয়েবে কোনো না কোনো মানুষ বানায় এবং সেটি হ্যাকাররা যে সমস্ত ওয়েবসাইট বানায় তার মাধ্যমে এগুলিকে বিক্রি করে। আর এছাড়া ডার্ক ওয়েবের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে হিউম্যান ট্রাফিকিং বা ড্রাগ স্মাগলিং। এখানে ড্রাগসের যে আদান প্রদান, সেটি অ্যানোনিমাসলি
প্রচুর টাকার এখানে ট্রানজ্যাকশন হয়। আর এছাড়া হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং মানে হচ্ছে ধরুন আপনার কাছে ব্ল্যাক মানি আছে, সেটি হোয়াইট করতে হবে। এরকম প্রচুর সাইট আছে যেখানে আপনি সেই ব্ল্যাক মানির অ্যামাউন্টটি দিলেন, তারা একটি নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে নেবে। একটি নির্দিষ্ট সময়ের পর সেটি হয়তো বিভিন্ন অ্যাকাউন্ট, বিভিন্ন দেশের অ্যাকাউন্টের মাধ্যমে সেগুলিকে ঘুরিয়ে নিয়ে এসে বা সেখানে ট্রানজ্যাকশন করে আবার সেটি আপনার কাছে কিছু অ্যামাউন্ট ফেরত দিয়ে দেবে। অনেক সময় ফেক অ্যাকাউন্টও হয়, ডার্ক ওয়েবে প্রচুর স্ক্যামও হয়। তো সেই ক্ষেত্রে যদি ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলি যেগুলি বিভিন্ন পারপাসে বানানো হয় সেখানেই এটি সম্ভব, কিন্তু সবগুলোই কিন্তু ইললিগাল। এছাড়া এখানে যে ট্রানজ্যাকশন হয় সেটা আজকের দিনে আমরা ক্রিপ্টোকারেন্সি শুনতে পাচ্ছি বা বিটকয়েন শুনতে পাচ্ছি, যেটা প্রাইভেট কারেন্সি, কোনো গভর্নমেন্টের টাকার এগেনস্টে লেনদেন হয় না। এইখানে কিন্তু এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন হয় বা যে কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হয়। অথবা আপনার কাছে কোনো বিটকয়েন আছে যেটি আপনি অন্য কারো ওয়ালেট থেকে, অনেক সময় শোনা যায় যে বিটকয়েন চুরি গেছে, সেই চুরি যাওয়া টাকা পয়সা বা ক্রিপ্টোকারেন্সি এখানে ডার্ক ওয়েবের মাধ্যমে, মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে এই ব্ল্যাক মানিটিকে হোয়াইট করা হয়। এছাড়া ডার্ক ওয়েবে অনেক সময় আপনি এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন যেটি থেকেই সাবধান থাকা উচিত, যে ডার্ক ওয়েবে অনেক লিঙ্ক আছে, যে লিঙ্কটিতে ক্লিক করার পর যেহেতু হ্যাকাররাই সম্পূর্ণ যে বিষয়টি এটিকে অপারেট করছে, আপনার পুরো সিস্টেমটিকে হ্যাক করে নেওয়া হবে। আপনার ওয়েবক্যাম অন হয়ে যাবে, আপনাকে দেখা যাবে কোথাও অন্য কোনো জায়গাতে হ্যাকাররা বসে আপনার গতিবিধি ট্র্যাক করতে পারবে, আপনার মাইক্রোফোন হ্যাক হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। অথবা কখনো দেখবেন আপনার স্ক্রিনের মধ্যে লাইভ স্ট্রিমিং স্টার্ট হয়ে গেছে, সেখানে হ্যাকাররা নিজে থেকেই আপনাকে কিছু একটা মেসেজ দিচ্ছে। সুতরাং এই যে ডার্ক ওয়েব বা অন্ধকার দুনিয়া আমরা যেমন আন্ডারওয়ার্ল্ড শুনতে পাই, একইভাবে আপনি কল্পনা করতে পারেন এখানে ঢোকা সহজ, কিন্তু যদি আপনি ঢোকার পর কোনো স্ক্যামে বা কোনো গ্রুপের মধ্যে যদি আপনি আটকে পড়েন, সেখান থেকে বেরোনো খুব সমস্যা। অনেক সময় যদি আপনি ডার্ক ওয়েবে ভিজিট করেন, সেইখানে আপনি প্রচুর ফ্রড কল পেতে পারেন, প্রচুর অ্যানোনিমাস কল পেতে পারেন, যে কলে আপনি কাউকে চেনেন না। প্রচুর ইমেল পেতে পারেন যেখানে প্রচুর থ্রেট থাকতে পারে বা আপনাকে নির্দিষ্ট একটি কাজ করতে বলা হতে পারে। যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন থ্রেট দেওয়া হয়, আপনার লাইফ থ্রেট হতে পারে। সুতরাং সাধারণ মানুষের যদি কোনো প্রয়োজন না হয়, এই ডার্ক ওয়েবে যাওয়া উচিত না। আর যদি আমরা ডার্ক ওয়েবের ব্যবহারের কথায় চলে আসি, এখানে যে ব্রাউজারটি ব্যবহার করা হয়, যেমন ধরুন আজকের দিনে আমরা গুগল ক্রোম, অপেরা বা মজিলা ফায়ারফক্স এগুলির মাধ্যমে, কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে, গুগল বা বিং এই সমস্ত সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করি। এখানে সাধারণত ডার্ক ওয়েবে যে ব্রাউজারটি ব্যবহার করা হয় তার মধ্যে একটি জনপ্রিয় ব্রাউজার হচ্ছে টর ব্রাউজার। আর এখানে যে ওয়েবসাইটগুলি ব্যবহার হয়, যেমন ধরুন আমরা .com, .org এই সমস্ত ওয়েবসাইট ব্যবহার করি, এখানে ব্যবহার করা হয় .onion। এবার এটি শুনে আপনাদের মনে হতে পারে কেন পেঁয়াজের সাথে কল্পনা করা হচ্ছে, যেমন পেঁয়াজের ছাড়ালে প্রচুর খোলস থাকে, ঠিক তেমন ডার্ক ওয়েবেরও কিন্তু প্রচুর খোলস থাকে। এখানে যে সমস্ত আইপি অ্যাড্রেস, যে সমস্ত ডিভাইসগুলি এই ডার্ক ওয়েবকে অপারেট করে, সেই সমস্ত ডিভাইসের আইপি অ্যাড্রেস বিভিন্ন জায়গা দিয়ে রুট করা হয়, কনস্ট্যান্ট বিভিন্ন কান্ট্রির আইপি অ্যাড্রেসের মাধ্যমে এগুলিকে রাউট করা হয়। তাতে বোঝা যায় না যে এগুলির অবস্থান কোথায়। আর আপনি একটি ওয়েবসাইট খুলবেন, একটি লিঙ্ক খুলবেন, সেখান থেকে আরেকটি লিঙ্কে পৌঁছে যাবেন এবং সেখান থেকে আরও একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন যেখানে আপনি পৌঁছাতে চাননি বা যেটি খুঁজছেন না। অটোমেটিক দেখছেন আপনি ক্লিক করতে করতে সেই সমস্ত জায়গায় চলে যাচ্ছেন, অথবা আপনার সাথে এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে বা আপনার ডিভাইসে এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে যার কন্ট্রোল আপনার কাছে নেই। সেই কারণেই হয়তো এটি .onion ব্যবহার করা হয়। এবং এই যে টর ব্রাউজার, জানলে অবাক হবেন, এই যে টর ব্রাউজারের যে সূত্রপাত, এটি হয়েছিল কিন্তু ইউএস নেভি, মানে আমাদের ইউএসের যে সমস্ত নৌবাহিনী আছে তার একটি রিসার্চ ল্যাবে। সেখানে যে সমস্ত সিক্রেট সার্ভিস এজেন্টরা আছে তারা যাতে অ্যানোনিমাসলি মেসেজ দিতে পারে, কেউ যাতে অন্য দেশের সিক্রেট সার্ভিস যাতে ট্র্যাক না করতে পারে, সেই কারণে এই সিস্টেমটিকে বানানো হয়েছিল। এবং 2002 সালে এই যে টর ব্রাউজার, এটিকে পাবলিকের ব্যবহারের জন্য নিয়ে আসা হয়। এটা পাবলিকের ব্যবহারের জন্য নিয়ে আসা হয় তার কারণ হচ্ছে যত বেশি মানুষ ব্যবহার করবে তত বেশি সিক্রেট সার্ভিস এজেন্টদের ট্র্যাক করা অসুবিধা হবে। এই কারণে নিয়ে আসা হয়েছিল টর ব্রাউজার। কিন্তু টর ব্রাউজারকেই আমরা অনেকে মনে করি যে ডার্ক ওয়েবের এন্ট্রি পয়েন্ট, এটি সম্পূর্ণ ভুল। যেমন গুগল ক্রোম ছাড়াও ইন্টারনেট আছে, ঠিক তেমনই টর ব্রাউজার ছাড়াও কিন্তু ডার্ক ওয়েব আছে। টর ব্রাউজার হচ্ছে একটি মাধ্যম, এটি অ্যাডভান্স সিস্টেম, যে সিস্টেমটির মাধ্যমে আপনি ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলিকে সার্চ করতে পারেন। এই ডার্ক ওয়েবে উইকিপিডিয়াও আছে, যেমন ধরুন উইকিপিডিয়াতে যে সমস্ত আর্টিকেল ব্যান আছে, ডার্ক ওয়েবে আপনি সেই সমস্ত আর্টিকেল আপনি পড়তে পারবেন। এছাড়া ডার্ক ওয়েবের একটি ভালো দিকও আছে, যদি ডার্ক ওয়েবকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনি জানেন যে আপনাকে কোথায় যেতে হবে, আপনি কি খুঁজছেন, তাহলে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন রিসার্চ পেপার পড়তে পারবেন যেগুলি এই মুহূর্তে পাবলিশ করা হয়নি, বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ওয়েপন্স ডিলস বা হিডেন যে ওয়েপনের টেকনোলজির যে সমস্ত
ডেটাবেস চুরি যায়, সেই সমস্ত কিন্তু ডার্ক ওয়েবে যে কোনো মানুষ পড়তে পারে। আর এছাড়া আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ডার্ক ওয়েবে কিন্তু এই সমস্ত ওয়েপন্সের ডিলিংসও হয়। আপনি সেখানে রকেট লঞ্চার থেকে AK-47 যে সমস্ত ওয়েপনগুলো আছে সেগুলোও কিন্তু আপনি কিনতে পারবেন যদি একটুখানি খোঁজাখুঁজির চেষ্টা করা হয় বা যদি জানা যায় যে কোন জায়গা থেকে কেনা যায়। কিন্তু বেশিরভাগই কিন্তু স্ক্যাম, যদি আপনি বুঝতে না পারেন আপনার এখানে টাকা চলে যাবে, আপনি যা করতে চাইছেন সেটি আপনি পারবেন না। কিছু নির্দিষ্ট সাইট আছে, নির্দিষ্ট লিঙ্ক আছে, সেটি আপনাকে জানতে হবে, তারপরেই আপনি করতে পারবেন। অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট বিভিন্ন হ্যাকারদের হায়ার করে যাতে ইউনিভার্সিটির ডেটাবেস থেকে তার যে ডিগ্রি বা তার যে পার্সেন্টেজ বা মার্কস সেটি যাতে চেঞ্জ করা যায়। বা অনেক সময় যে আমরা সুপারি কিলিং বলি, সেখানে ইন্টারনেটে অ্যানোনিমাসলি আপনি এরকম কোনো শুটার বা এরকম কোনো কিলারকে হায়ার করতে পারবেন যেখানে আপনি কাউকে মারতে চাইছেন বা আপনি কাউকে মারার জন্য পয়সা দিতে চাইছেন। সেক্ষেত্রে সেরকম প্রচুর শুটার আছে যাদের ইন্টারনেটে এই ডার্ক ওয়েবের মাধ্যমে হায়ার করা যায়। সুতরাং বুঝতেই পারছেন ডার্ক ওয়েব হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেখানে যে সমস্ত কিছু ইল্লিগাল, যে সমস্ত কিছু দেশের সরকারের আইন অনুযায়ী ইল্লিগাল, সেই সমস্ত কিছুই কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। আর এই যে ডার্ক ওয়েবের যে ডেটাবেস, এটি কিছু ছোট ছোট কান্ট্রি হোস্ট করে। সেখানে এমন ল আছে, যদি কোনো দেশের সিক্রেট সার্ভিস বা কোনো দেশের ওয়েব রিসার্চাররা খুঁজেও পেয়ে যায় যে কোথা থেকে এই ওয়েবসাইটটিকে হোস্ট করা হচ্ছে, সেখানে পৌঁছানো খুব মুশকিল। ছোট ছোট আইল্যান্ড, ছোট ছোট কান্ট্রি যাদের কাছে ল আছে এই সমস্ত ডেটাগুলিকে প্রোটেক্ট করার জন্য, বা আদার্স দেশের সিকিউরিটি সার্ভিসকে ওখানে প্রবেশ করতে দেয় না, যার মাধ্যমে এই ডার্ক ওয়েবকে ট্র্যাক করা যায়। বর্তমানে FBI বা বিভিন্ন দেশের সিক্রেট সার্ভিস এজেন্ট এই ডার্ক ওয়েবে যথেষ্ট কন্ট্রোল রাখার চেষ্টা করছে, যাতে কিভাবে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে বা ড্রাগ স্মাগলিং হচ্ছে বা যে সমস্ত ফ্রড কাজ হচ্ছে বা যে সমস্ত থিসিস পেপার বা যে সমস্ত জিনিসপত্র মিউজিয়াম বা বিভিন্ন জায়গা থেকে চুরি যাচ্ছে সেগুলো কে করছে, কাকে বিক্রি করা হচ্ছে, এর জন্য কিন্তু বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স সার্ভিস কন্টিনিউ ট্র্যাক করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু সমস্তটাই অ্যানোনিমাসলি হয়, সেহেতু ট্র্যাক করা অলমোস্ট ইম্পসিবল। আর যদি আপনি সবশেষে বুঝতে চান এই ডার্ক ওয়েবের বিস্তার কতটা, তাহলে আমাদের বুঝতে হবে একটি আইসবার্গের সাথে আমরা কল্পনা করতে পারি। আইসবার্গের উপরে যেমন আমরা কিছুটা দেখতে পাই, তার বেশিরভাগ অংশ জলের তলায় থাকে, ঠিক তেমনই আমরা আইসবার্গকে 3টি পার্টে ভাগ করতে পারি এবং আমাদের ইন্টারনেটকেও 3টি পার্টে ভাগ করতে পারি। এখানে উপরের যে পার্টটি সারফেস ইন্টারনেট, যেটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি, তার নিচে থাকে হচ্ছে ডিপ ওয়েব, যেটি এর পরের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে হয়তো কথা বলবো ডিপ ওয়েব নিয়ে। আর তার নিচে থাকে হচ্ছে ডার্ক ওয়েব। 2001 সালে একটি রিসার্চ হয়েছিল যেখানে দেখা গেছিল এই যে ডার্ক ওয়েবের যে সমস্ত ডেটাবেস আছে তার সম্পূর্ণ যদি আমরা কাউন্ট করতে পারতাম তাহলে হচ্ছে 7.5 পেটাবাইট, মানে 75 লক্ষ জিবি যদি আমরা টোটাল কাউন্ট করতে পারতাম। আর যদি আজকের দিনে আমরা দেখা যায় সেখানে ডার্ক ওয়েবের যে সাইজ সেটি হচ্ছে 91,000 পেটাবাইট। আর ডার্ক ওয়েবকে যদি আরও সহজে বুঝতে চান এর বিস্তার, তাহলে ডার্ক ওয়েবের যে কোনো 60, মানে যে কোনো 60খানা প্রমিনেন্ট যে ওয়েবসাইট, তার যে সাইজ আমাদের যে টোটাল সারফেস ইন্টারনেট তার 40 গুণ। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের ইন্টারনেটের প্রায় বেশিরভাগ 96% এই ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব অ্যাকোয়ার করে রেখেছে। শুধুমাত্র 4% আমরা যে ইন্টারনেট ব্যবহার করি বা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শুধুমাত্র 4% বা 4%, কিন্তু বাকি যে 96% সেটা কিন্তু ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব। সুতরাং বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ডার্ক ওয়েব কী এবং ডার্ক ওয়েবের প্রয়োজনীয়তা কেন, বা এই ডার্ক ওয়েবের মাধ্যমে কোন কোন কাজ করা হয়। আমার আপনাদের জন্য যেটা সাজেশন, যদি আপনি কোনো পড়ার পারপাসে কোনো থিসিস পেপার বা কোনো রিসার্চ পড়ার জন্য আপনি জানেন যে নির্দিষ্ট কোন লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, কোন সাইটে আপনাকে ভিজিট করতে হবে, তাহলে আপনি কোনো গুড পারপাসের জন্য বা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আপনি ডার্ক ওয়েবকে ব্যবহার করতে পারেন। সেখানে আপনি টর ব্রাউজারকে কাজে নিতে পারেন। কিন্তু এছাড়া যদি আপনি ডার্ক ওয়েব ব্যবহার করতে যান, সাধারণ মানুষের কিন্তু কোনোভাবেই, যদি সে না জানে ব্যবহার করতে, ডার্ক ওয়েব ব্যবহার করা উচিত না। সে কিন্তু বিভিন্ন স্ক্যামে আপনি নিজের টাকা হারাতে পারেন, অথবা বিভিন্ন আপনার লাইফ থ্রেট হতে পারে, যেখানে আপনার সাথে আপনার ডিভাইসের সাথে এমন অনেক কিছু জিনিস হবে যেটা আপনারা বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে সারা পৃথিবীর খুব বড় বড় হ্যাকাররা কিন্তু এই ডার্ক ওয়েবকে অপারেট করছে। তারা যে কোনো মুহূর্তে আপনার ডেটাবেসকে অ্যাকোয়ার করে নিতে পারে, আপনার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন। এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে
এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।